তা দিয়ে হয় না কিছু। এই কলা গাছ তো আমরা সবাই চিনি, এত বড় একটা রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, সেই দলটা দেখলাম কি জানেন, একটা কোপে যদি একটা কলা গাছ কেটে দেওয়া হয়, যেটা কলা গাছটা যেমন আস্তে করে পড়ে যায় সেভাবে পড়ে গেল। 2 মাস আগে হবে না 5 মাস আগে হবে না 5 মাস পরে হবে, এই বিষয়টির চেয়েও গুরুত্বপূর্ণ যে এমন একটি সরকারের মাধ্যমে নির্বাচন হওয়া দরকার যে দেশের সাধারণ মানুষ যেন স্বস্তি বোধ করে যে যে সরকারটি গঠিত হলো সেই সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। লেগেসি আর এই যে পরিবারতন্ত্র বিদায় করতে হবে। পরিবারতন্ত্রের কারণে দুর্নীতি হয় এবং পার্টিতে গণতন্ত্র কায়েম না হলেও দুর্নীতি হয়। এই দুটো জায়গায় সংস্কার করতে হবে। বিগত দিনের আওয়ামী লীগ, রাশিক রহমানের বক্তব্যগুলো আপনি শুনবেন। হাসিনা আপা আপনার কথা ওই দিন উনি বলছিলেন, রাশিক আমার ছোট ভাই, ওর আব্বা আশিকুর রহমান সাহেব আওয়ামী লীগের নেতা, প্রতিমন্ত্রীও ছিলেন এবং উনি সিএসপি আমাদের কুমিল্লার ডিসি ছিলেন, আশিকুর রহমানের ছেলে। রাশিক সত্যি কথা বলেছে যে আওয়ামী লীগ ভরে গেছিল হাইব্রিডে এবং কন্ট্রাক্টরের দল, ঠিকাদারদের দল হিসেবে। এখানে কোনো সব্যসাচী রাজনীতিবিদের কোনো স্থান ছিল না। সুতরাং পরিণতি যা হওয়ার তা হয়েছে, এটা অবিসম্ভাবী ছিল। আমাদের মামুন ভাই এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল উনি বারংবার বলেছেন এবং তর্জনী খাড়া করে বলেছেন, পরিণতি তো তাই হলো। আমি তো দুইজন জ্বলন্ত সাক্ষী, সামনে কথা বলছি আজকে। আপনার সাথেও তো আমার ঢাকায় দেখা হলো হাসিনা আপা, আমি বলিনি কথাগুলো? বলেছেন, আপনি বরাবরই বলেছেন যে নেতারা কিভাবে, আমি বরাবর বলেছি যা হচ্ছে ঠিক হচ্ছে না। এটা তো এমন অবস্থা হলো, আওয়ামী লীগ আমাদের আক্তার ভাই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্দীপ্ত হয়ে অস্ত্র হাতে নিয়েছেন। তখন ওনার বয়স খুবই কম। যদি ময়দানে শহীদ হয়ে যেতেন তাইলে আজকে আমি ওনাকে পাইতাম না। আল্লাহ হায়াত দ্বারা রাখছে, গাজী হয়ে ফিরছেন, শহীদ হননি, হওয়ার তো কথা ছিল। তো আমার প্রশ্নটা কষ্ট লাগে এই জন্য যে আপনি বলেন তো, যে এই যে নেতারা চলে গেলেন, এই যে আমাদের ইয়া ভাইকে, ফরিদ পাঠান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি এসে গেছেন আপনার ইয়েতে। ফরিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। আচ্ছা, এই যে কথা, মানে আমি তো খুব বেশি বলি নাই, আমার অনেক কষ্ট আছে তো। জি বলেন। না, আমি বেশি বলি নাই, আমার কথাগুলা তো অযৌক্তিক না। আজকে আওয়ামী লীগের কথা বলেন, নিঃস্ব মানুষগুলোকে দিয়ে এই মিছিল করানোর কি প্রয়োজন থাকতে পারে আমি ঠিক বুঝি না। এদের কিচ্ছু নেই, অধিকাংশ স্লাম এরিয়াতে থাকে, হয়তো যায়, কেউ যদি গোপন পথে কিছু টাকা পয়সা দেয়, চাল ডাল মুগ এসব মুগ মুসুরি কিনবে, দুবেলা খাবে, তা দিয়ে হয় না কিছু। এই কলা গাছ তো আমরা সবাই চিনি, এত বড় একটা রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, সেই দলটা দেখলাম কি জানেন, একটা কোপে যদি একটা কলা গাছ কেটে দেওয়া হয়, যেটা কলা গাছটা যেমন আস্তে করে পড়ে যায় সেভাবে পড়ে গেল। এই মামুন ভাই, আক্তার ভাইয়েরা, এই যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা 1 বছর আগের থেকে, ক্ষমতা থাকার 1 বছর আগের থেকেই তো ওনারা এই ভবিষ্যৎবাণী করে গেছেন। আমি তো দুইজনকে পেয়ে গেছি আজকে টক শোতে। আরেকজন আছেন আমাদের ফরিদ পাঠান ভাই, বিশ্বের খবর রাখেন, কোথায় কি না আছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর পলিটিক্স এর এত খবর উনি রাখেন যে আমার মনে হয় বাংলাদেশে উনার মতো খুব কম লোক আছে এত নখদর্পণে খবর রাখেন। উনি তো আগেই ইন্ডিকেশন দিয়েছেন, অ্যালার্ট করেছেন আমাদেরকে যে পরিস্থিতি খুবই খারাপ, দেখবেন কিভাবে ভেঙে পড়ে যায়। তাই তো হয়েছে। তাই সুতরাং এই ধ্বংসস্তূপের মতো, এই আওয়ামী লীগের মতো এত বিরাট দলের এই যে আজকে আমি ধ্বংস দেখছি, আজকে দেখছি ছন্ন ছাড়া হয়ে গেছে, কোথায় গেছে কারো কোনো নিশানা নাই, ঠিকানা নাই। এমন অবস্থায় থেকে আমি ঢাকা শহরে রাস্তায় চিৎকার করে বলবো না যে আওয়ামী লীগ আসছে আবার ক্ষমতা দর হচ্ছে, এটা নয়, হয়তোবা আমার জীবদ্দশায় হবে না। আজকে আমি আরেকজনের নাম শ্রদ্ধা করে স্মরণ করি, আমাদের ফজলুর রহমান ভাই। উনি বলেছিলেন যে আওয়ামী লীগের 10 বছর লাগবে লিখতে, আর লীগ লিখতে লাগবে 10 বছর। তো এই 20 বছর, আমি এখন 60 মানুষ, আমার 20 বছর পরে আমার বয়স 80-তে যাবে, আমি তখন আশা করব? এত আশা নাই, অনন্ত জীবন তো কেউ পায় না। এখন মূলত কোনো রাজনীতি নাই বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে একটা অবস্থা চলছে, সে অবস্থাটা আসলে যাচ্ছে বিরাজনীতিকরণের দিকে। আমি এই জন্য খুব অ্যাপ্রিহেন্ডেড, আতঙ্কিত। বিরাজনীতিকরণ যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এবং আক্তার ভাই উনি একজন বর্ষিয়ান মানুষ, উনি ওনার জায়গা থেকে অভিজ্ঞতার আলোকেই কিন্তু কথাটা বলেছেন যে বাংলাদেশে একটি জাতীয় সরকার দরকার। জাতীয় সরকার যদি বসে, এটা আমাদের মামুন ভাই আগে বলতেন যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ড্রাইভ দ্য কান্ট্রি টু এ পার্টিকুলার ডিরেকশন where politics will be practiced properly with democratic spirit। এইটা কিন্তু হচ্ছে না। এখন যে অবস্থা, যেটা বিরাজনীতিকরণ কিন্তু খুব খারাপ জিনিস। তো সুতরাং আমি যেটা বলবো যে জাতীয় সরকারের আমি পক্ষে, এবং নির্বাচন নিয়ে যে কথাগুলো হচ্ছে, নির্বাচন 2 মাস আগে হবে না 5 মাস আগে হবে না 5 মাস পরে হবে, এই বিষয়টির চেয়েও গুরুত্বপূর্ণ যে এমন একটি সরকারের মাধ্যমে নির্বাচন হওয়া দরকার যে দেশের সাধারণ মানুষ যেন স্বস্তি বোধ করে যে যে সরকারটি গঠিত হলো সেই সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই জায়গাটাতে যেন জনগণ আসে, এই চিন্তায় যেন জনগণ আসে যে যে একটি সরকার এখন গঠিত হয়েছে সেই সরকারটি একটি নিরপেক্ষ নির্বাচন করবে, যে যেখানে সত্যিকার অর্থে ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক দল নির্বাচিত হবে ক্ষমতায় আসার জন্য। এটা খুবই জরুরি। আর যদি ওই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে না পারি, তাইলে এই দেশে বিরাজনীতিকরণ হবে। এবং আমরা জীবনের এই শেষ বেলায় এসে যে এই আমাদের দেশটা যেটা স্বাধীন হয়েছে যুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ের মাধ্যমে, তো সেই দেশে যদি এই অবস্থা চলে তাহলে আমাদের আর কিছু করার থাকে না। কারণ আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, তো যারা দেখেছেন, আক্তার ভাই যুদ্ধ করেছেন, আমাদের যন্ত্রণা খুব বেশি। কতগুলো সংস্কারের বিষয়ে কথা বলি, সংস্কার নিয়ে কিন্তু কথা হয় প্রতিদিন, এবং রিফরমেশনের কথাটা এখন বাজওয়ার্ড হয়ে গেছে। সেই জায়গায় দুটো জিনিস অবশ্যই করতে হবে সংস্কারে, দুটো জিনিস। এর জন্য যদি 1-2 মাস নির্বাচন পেছনেও যায়, আমি এটাকে সমর্থন করব। সেটা হলো এই যে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার দরকার, স্পেসিফিক রিফরমেশন। যে আক্তার ভাই বা ফরাদ হোসেন কোন দলে সারা জীবন সভাপতি থাকবেন, এই প্র্যাকটিস ঠিক না। মামুন ভাই বা আরো XYZ একজন সারা জীবন কোন দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক থাকবেন, এটা ঠিক না। উইদিন দ্য পার্টি ইলেকশন হবে এবং সেইখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক বা নির্বাচিত হবে, প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচন হবে, ফ্রি ফ্র্যাঞ্চাইজ উইদিন দ্য পার্টি। ফ্রি ফ্র্যাঞ্চাইজ না হোক, আপনারা যারা ইলেকট্রাল ভোটের অধিকারী হয়েছেন তাদের মাধ্যমে নির্বাচিত হবে। পার্টিতে আগে গণতন্ত্র নিশ্চিত করতে হবে, এবং তা হইলেই আপনার নির্বাচন কমিশন এটার উপরে তদারকি করতে পারবে। এমনকি সুপ্রিম কোর্টের উপরে, এখানে আমাদের মামুন ভাই আছে, যে উচ্চ আদালতের এখতিয়ার থাকবে যে যেই পার্টিতে বিভিন্ন পদগুলো নির্বাচনের মাধ্যমে, বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদ নির্বাচনের মাধ্যমে হবে। এলো 1। 2 বারের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তিনি যতই যোগ্য হন। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হলে উনি বারবার প্রধানমন্ত্রী হবেন, এতে একটা ডিনাস্টিক্যাল কনসেপ্ট তৈরি হয় লেগেসি ফ্যামিলিতে। যে আক্তার ভাই, মেজর আখতারুজ্জামান অত্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে ভালো চালিয়েছেন, 5 বছর 10 বছর 15 বছর, ওনার ছেলে হবে এখন প্রধানমন্ত্রী। নো, দ্য কান্ট্রি শুড বি এক্স্যাক্টলি টেকেন অফ ফ্রম দিস সর্ট অফ লেগেসি। আর এই যে পরিবারতন্ত্র বিদায় করতে হবে। পরিবারতন্ত্রের কারণে দুর্নীতি হয়, এবং পার্টিতে গণতন্ত্র কায়েম না হলেও দুর্নীতি হয়। এই দুটো জায়গায় সংস্কার করতে হবে। আমি যদি আমেরিকাতে 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারে না। এই যে ট্রাম্প মহোদয় যতই লম্ফ করুক না কেন, আর কিন্তু হতে পারবেন না প্রেসিডেন্ট। একটাই ব্যতিক্রম ঘটেছিল, যেটা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের আমলে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, বিকজ অফ দ্য এমার্জেন্সি পিরিয়ড ডিউ টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ওনাকে এবং এয়ারপোর্ট থেকে একেবারে তালা বন্ধ করে দিছে, কোনো লোক না। আমরা কেন সেটা পারছি না, সেটা আমার জানার বিষয়। এই জায়গাগুলোকে সংস্কার করেন, রাজনীতি হবে এই দেশে, ডেমোক্রেসি চলবে। আর তা না হলে বিরাজনীতি করবে, ফ্যাসিস্ট হবে এবং ডিক্টেটর তৈরি হবে। আপনি কোনোদিন সুখ পাবেন না। কারণ আমরা পাকিস্তানের সঙ্গে 23 থেকে 24 বছর ছিলাম, তো সুখের পৃথিবী ছিল না।
আইয়ুব খান নামে একটি লোক যিনি সরওয়ার্দী সাহেবের সামনে ব্যাগটা ঘোরাতেন এইভাবে কমান্ডার ইন চিফ হয়ে। পারেন সেটা? হুসেন শাহী সরওয়ার্দীর জননেতা, when he was the Prime Minister of Pakistan in 1957, জেনারেল আইয়ুব was the Commander in Chief of Pakistan Army, ব্যাগটা প্রধানমন্ত্রীর সামনে ঘোরাতেন। আপনি বুঝতে পারছেন যে বেয়াদবির সীমানা কতটুকুন? সেই ধরনের। আর পাকিস্তান আমলে কয়দিন, সবই তো ফৌজি শাসন ছিল। যখন